হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে ভিডিওতে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পলিমার সম্পর্কে আলোচনা করব। তো সব থেকে প্রথমেই রয়েছে আমাদের পলিইথিলিন, যেটা হচ্ছে ইথিলিন মোনোমারের পলিমার হচ্ছে পলিইথিলিন। এর মোনোমারের নাম হচ্ছে ইথিলিন। তো পলিইথিলিনকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা লো ডেন্সিটি পলিইথিলিন আর একটা হচ্ছে হাই ডেন্সিটি পলিইথিলিন। তো সব থেকে প্রথমেই আমরা আলোচনা করবো এই লো ডেন্সিটি পলিইথিলিন কাকে বলে। তো ইথিলিনকে যখন আমরা 170 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উচ্চ চাপে যখন আমরা পলিমারাইজেশন ঘটাবো, তখন আমরা এখান থেকে তৈরি করতে পারবো পলিইথিলিন। কীভাবে, যেটা স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যে মাঝের যে ডবল বন্ডটা রয়েছে, ডবল বন্ডটা কী হয়ে যাবে, সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে। তাহলে ডবল বন্ড হয়ে গেল সিঙ্গেল বন্ড, পরপর পরপর ইথিলিনগুলো পরপর যুক্ত হবে। আচ্ছা, যেহেতু একই সরল রেখাতে দেখো পরপর পরপর যুক্ত হয়ে যায়, তাই এগুলোকে লিনিয়ার পলিমার বলা হয়ে থাকে। আচ্ছা, কিন্তু আমরা একটা জিনিস আমরা পড়েছি আগের দিন, যে পলিইথিলিন আমাদের জেনারেলি লিনিয়ার পলিমার হলেও শুধুমাত্র লো ডেন্সিটি পলিইথিলিন, যেটা তার মধ্যে কিছু কিছু ব্রাঞ্চ বেরিয়ে আসে, তার জন্য এটাকে আমাদের শেষমেশ বলা হয়ে থাকে ব্রাঞ্চড পলিমার। আচ্ছা, তাহলে এটাকে ব্রাঞ্চড পলিমার আমরা বলতে পারবো। একই রকম আমাদের মনোমার নিয়ে তৈরি হচ্ছে, তার জন্য এটাকে আমরা হোমোমলিমার বলতে পারবো। আচ্ছা, শুধুমাত্র অ্যাডিশন হয়েছে, কোনো জল বেরোয়নি, তার জন্য এটাকে অ্যাডিশন পলিমার বলবো, কনডেনসেশন বলবো না। আর এই ইথিলিনকে বারবার নমনীয় এবং শক্ত, নমনীয় শক্ত করা যায়, তার জন্য এটাকে থার্মোপ্লাস্টিক বলবো। আর যেহেতু এটা কৃত্রিম পলিমার, সংশ্লেষিত পলিমার, এটাকে নেচারে পাওয়া যায় না, তাই এটাকে আমরা কৃত্রিম পলিমার বলবো। এই হচ্ছে এর পয়েন্ট। ব্রাঞ্চ থাকার জন্য কি হয়, শাখা থাকে। ব্রাঞ্চ থাকা বা শাখা থাকার জন্য এদের ঘনত্ব কম হয়, গলনাঙ্ক কম হয়, দৃঢ়তা কম হয়, নমনীয়তা বেশি হয় এবং জারিত হওয়ার প্রবণতা বেশি হয়। তাহলে এই পয়েন্টগুলো জাস্ট আমরা খেয়াল রাখবো। ব্যবহার কি, দেখো, যেহেতু এর গলনাঙ্ক কম, ঘনত্ব কম, দৃঢ়তা কম, মানে একটু নমনীয় টাইপের, তাই নমনীয় যে সমস্ত আমাদের ক্যারি ব্যাগ যেগুলো আমরা ব্যবহার করি, ছোটোখাটো যে সমস্ত প্লাস্টিকের খেলনা ব্যবহার করি, আচ্ছা, তারপর নমনীয় আমাদের যে সমস্ত পাইপ রয়েছে যেগুলোতে আমরা সাধারণত জল টল দিই, তো এই প্রস্তুতিতে এগুলোতে আমাদের লো ডেন্সিটি পলিইথিলিন ব্যবহার করা হয়ে থাকে। এবার হচ্ছে হাই ডেন্সিটি পলিইথিলিন। হাই ডেন্সিটি পলিইথিলিন অপেক্ষাকৃত কী হবে, দৃঢ় হবে, শক্ত প্রকৃতির হবে, ঠিক আছে। আচ্ছা, তো হাই ডেন্সিটি পলিইথিলিনের ঘনত্ব বেশি হবে, তার জন্য এটা নাম হয়ে গেছে হাই ডেন্সিটি। এর গলনাঙ্ক বেশি হবে। কি করে তৈরি করব, আগেরটার মতো এত তাপমাত্রা আমাদের দিতে হবে না। আগেরটাতে দেখো 170 থেকে 250 ডিগ্রি তাপমাত্রা লেগেছিল, এখানে মাত্র 70 থেকে 100 ডিগ্রি তাপমাত্রা দিয়ে আমাদের এইটা তৈরি হয়ে যাবে, পলিমারাইজেশন ঘটবে। অতটা চাপেরও দরকার হবে না, নিম্ন চাপে বিক্রিয়াটা ঘটবে। কিন্তু তার জন্য আমাদেরকে দিতে হবে একটা অনুঘটক। সেই অনুঘটকটার নাম হচ্ছে জিগলার ন্যাটা অনুঘটক, যেটা এই ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়াম টেট্রাক্লোরাইডের সমন্বয়ে তৈরি, অর্থাৎ Al(C2H5)3 + TiCl4। এইটার নাম হচ্ছে আমাদের জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। যদি আমরা এই অনুঘটকটা দিয়ে বিক্রিয়াটা ঘটাই, তাহলে অল্প একটু হিট দিতে হবে আর লোড প্রেসারই বিক্রিয়াটা আমাদের ঘটবে, পলিইথিলিন ফর্মেশন হবে। এটা এক ধরনের কৃত্রিম পলিমার অবশ্যই। অ্যাডিশন পলিমার, কোনো রকম জল বের হয়নি, জাস্ট ইথিলিনগুলো অ্যাড হয়ে গেছে। হোমো পলিমার, ইথিলিন ছাড়া আর কেউ নেই। লিনিয়ার পলিমার, আগেরটা যেমন ব্রাঞ্চ হয়েছিল লো ডেন্সিটিটা, এটা কিন্তু আমাদের নর্মালি লিনিয়ার পলিমার হবে। এবং থার্মোপ্লাস্টিক, বারবার এটাকে নরম করা যায়, হিট দিলে আবার শক্ত করা যায়, হয়ে গেল। ঘনত্ব এবং গলনাঙ্ক অপেক্ষাকৃত বেশি হবে। কার অপেক্ষা বেশি হবে, লো ডেন্সিটি পলিইথিলিন অপেক্ষা বেশি হবে। দৃঢ়তা বেশি হবে, কার অপেক্ষা বেশি হবে, লো ডেন্সিটি পলি অপেক্ষা বেশি হবে। দৃঢ়তা যত বেশি হবে তত জিনিসটা হার্ড হয়ে যাবে, ফলে নমনীয়তাটা কী হয়ে যাবে, কমে যাবে। আর জারিত হওয়ার প্রবণতা আগেরটার বেশি ছিল, এই জারিত হওয়ার প্রবণতা থাকবে না। উদাহরণ কি, যেগুলো একটু শক্ত জিনিস, যেমন ধরো বালতি, ডাস্টবিন, মগ, জলের বোতল, জলের পাইপ, কখনো কখনো পুরোনো দিনের যে ট্যাঙ্ক রয়েছে জলের, কিছু কিছু ট্যাঙ্কে এর মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এবার চলে আসছে আমরা পলিপ্রোপিলিন। তাহলে আমাদের পলিইথিলিন হয়ে গেল, এবার আমরা পলিপ্রোপিলিনে আসছি। পলিপ্রোপিলিন বানাতে গেলে আমাকে প্রোপিলিন লাগবে বা প্রোপ1 লাগবে। তো এখানেও প্যাটার্নটা সেম, ডবল বন্ডটা আমাদেরকে সিঙ্গেল বন্ড করতে হবে, নিচে CH3 যেমন আছে থেকে যাবে, দুদিকে দুটো বন্ড করতে হবে, হোল এন করতে হবে। এখানেও সেম কন্ডিশন দেওয়া হয়। জিগলার ন্যাটা ক্যাটালিস্ট ব্যবহার করা হয়, 70 থেকে 100 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয়, নিম্ন চাপে বিক্রিয়াটা ঘটানো হয়। আচ্ছা, এটা কীরকম পলিমার, একটা কৃত্রিম পলিমার, অবশ্যই কৃত্রিম পলিমার, সংশ্লেষিত পলিমার। অ্যাডিশন পলিমার, কোনো রকম দেখো জল টল বের হয়নি, জাস্ট অ্যাড হয়ে গেছে প্রোপিলিনগুলো। হোমো পলিমার, প্রোপিলিন ছাড়া আর কেউ নেই। লিনিয়ার পলিমার, একই রকম সরল রেখাতে পরপর যুক্ত হয় সব। থার্মোপ্লাস্টিক পলিমার, বারবার হিট দিয়ে নরম এবং শক্ত করা যায়। এর গলনাঙ্ক আবার HDPE অপেক্ষাও বেশি। তাহলে প্রথম সব থেকে বেশি গলনাঙ্ক আমরা এখন অবধি পেলাম পলিপ্রোপিলিন, তার থেকে কম পেলাম হাই ডেন্সিটি পলিইথিলিন, তার থেকে কম পেলাম লো ডেন্সিটি পলিইথিলিন।
ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। কেন এর মান আমাদের পলিইথিলিন অপেক্ষা বেশি হয়, তার কারণ এই যে এদের কার্বন সংখ্যা বেশি, আণবিক ভর বেশি, ফলে আমাদের অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে, ফলে আমাদের এখানে গলনাঙ্ক বেশি হবে। ঘনত্ব এর কম হয়, তাই এটি খুব হালকা জাতীয় হয়। এটা আমাকে খেয়াল রাখতে হবে যে এদের ঘনত্ব কিন্তু কম, তাই এগুলি খুব হালকা টাইপের হয়। কি বানানো হয়? জলের পাইপ, জলের ট্যাঙ্ক, বালতি, সিট কাভার, মগ, মোড়ক জাতীয় পদার্থ, কোনো কিছু কাভার করার জন্য আর কি, তো ইত্যাদি তৈরিতে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। বেশ, 3 নাম্বার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। নাম শুনেই বুঝতে পারছো ভিনাইল ক্লোরাইড থেকে বানাতে হবে। ডবল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। জাস্ট অল্প পরিমাণ হিট দিলেই বিক্রিয়াটা আমার ঘটবে। এটাও এক ধরনের কৃত্রিম পলিমার, হোমো পলিমার, অ্যাডিশন পলিমার, লিনিয়ার পলিমার, থার্মোপ্লাস্টিক পলিমার, সব সেম। এটা অত্যন্ত শক্ত দৃঢ় প্রকৃতির হয়। বৈদ্যুতিক তার, কেবলের যে কাভার, বৈদ্যুতিক মেঝেতে যে কার্পেট আমাদের বিছানো থাকে, সেগুলো সবই পিভিসি দিয়ে তৈরি। পাইপ তৈরি হয়, জলের ট্যাঙ্ক তৈরি হয় প্রভৃতি, এই সমস্ত আমাদের বর্তমানে দেখবে সমস্ত কিছু পিভিসিরই ব্যবহার করা হয়। ইলেকট্রিক তার দেখবে পিভিসি করা হয়, তার বাইরে যে কাভারটা থাকে। তাছাড়াও দেখবে যে সমস্ত জলের ট্যাঙ্ক ব্যবহার করি, সবই মোটামুটি আমাদের এখন বর্তমানে পিভিসিটাই ব্যবহার করা হয়ে থাকে। এটাই সব থেকে ভালো। আচ্ছা, তারপর হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন বা পিটিএফই বা টেফলন। তো এই ক্ষেত্রে কী হবে? টেট্রাফ্লুরোইথিলিন আমাকে নিতে হবে, এটাকে হিট দিতে হবে, তাহলে আমাকে পলিটেট্রাফ্লুরোইথিলিন হয়ে যাবে। অল্প পরিমাণ হিট দিলেই আমার এখানে এটা ঘটবে, পলিমারাইজেশন ঘটবে। তাহলে আমাদের এখানে বাঁ দিকটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, এটা হচ্ছে পিটিএফই বা পলিটেট্রাফ্লুরোইথিলিন। আমরা লিখে রাখতে পারি যে এটাই হচ্ছে আমার পলিটেট্রাফ্লুরোইথিলিন। আর এদিকে এটাকে আমরা লিখতে পারি টেট্রাফ্লুরোইথিলিন। বেশ, পলিটেট্রাফ্লুরোইথিলিনের অপর নাম হচ্ছে আমাদের এটা টেফলন, এটা খেয়াল রাখতে হবে। এটাও এক ধরনের কৃত্রিম পলিমার, হোমো পলিমার, লিনিয়ার পলিমার, অ্যাডিশন পলিমার, থার্মোপ্লাস্টিক পলিমার। এটা তড়িতের অপরিবাহী এবং রাসায়নিকভাবে সবথেকে নিষ্ক্রিয়। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে আমাদের তড়িতের অপরিবাহী, মানে তড়িৎ পরিবহন করতে পারে না এবং রাসায়নিকভাবে সবথেকে নিষ্ক্রিয়। এতটা নিষ্ক্রিয় হওয়ার জন্য এটা কোনো আমাদের যে সমস্ত রাসায়নিক পদার্থ রয়েছে, কেমিক্যাল বিভিন্ন রকম রয়েছে, সেগুলো মানে বহন করার জন্য যে পাইপ বা ট্যাঙ্ক রয়েছে, সেইগুলো তৈরিতে আমাদের এই টেট্রাফ্লুরোইথিলিন, পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন ব্যবহার করা হয়। এর ঘনত্ব অন্যান্য পলিমার অপেক্ষা বেশি হয় এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ননস্টিক ধর্ম প্রকাশ করে। ননস্টিক মানে হচ্ছে এটা চিটে যায় না, ঠিক আছে, বা কোনো কিছুতে আটকে থাকে না। তো সেই কারণে আমাদের এর ব্যবহারের জায়গাতে আমরা সবথেকে প্রথমেই আমরা লিখতে পারি যে আমাদের যে সমস্ত ননস্টিকের বাসনপত্র, হ্যাঁ, আমরা সেখানে যে ফ্রাই প্যান থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ননস্টিকের বাসনপত্রে যেগুলো ব্যবহার করি, ঠিক আছে, যেগুলো ইন্ডাকশানে রান্না করার সময় আর কি, তো সেইগুলো আমাদের এই টেফলনের মাধ্যমে বা পলিটেট্রাফ্লুরোইথিলিনের মাধ্যমে তৈরি করা হয়। তাছাড়াও আমাদের বৈদ্যুতিক সরঞ্জামের যে কাভারটা বা অন্তরক পদার্থ, সেটা তৈরিতে, যেহেতু এটা হচ্ছে আমাদের কুপরিবাহী পদার্থ, তড়িতের কুপরিবাহী পদার্থ, রাসায়নিক পদার্থ ব্যবহারকারী পাইপ ও ট্যাঙ্ক প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও এটা ইনসুলেটর এবং লুব্রিকেশনেও ব্যবহৃত হয়, ঠিক আছে, অর্থাৎ লুব্রিকেশন তৈরি করতে, হ্যাঁ, বা পিচ্ছিল ভাব আনতে বা ইনসুলেটর হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে বা অন্তরক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। জাস্ট ওইগুলোকে আমরা লিখলাম। নেক্সট হচ্ছে পলিস্টাইরিন, 5 নাম্বার। পলিস্টাইরিনে কী হবে? আমাকে কি ব্যবহার করতে হবে? স্টাইরিন নিতে হবে। স্টাইরিন মানে আমার হয় ফিনাইল গ্রুপ নিতে হবে, নাহলে C6H5, জায়গাটা কিছু এখানে লিখবো। এখানে আমাদের অল্প স্বল্প হিট দিলে আমাদের এখানে পলিস্টাইরিন তৈরি হয়। এটাও এক ধরনের কৃত্রিম পলিমার, অ্যাডিশন, হোমো, লিনিয়ার, থার্মোপ্লাস্টিক, সব সেম। এটা বর্ণহীন টাইপের হয়, শক্ত, দৃঢ়, ভঙ্গুর হয়। এর জল শোষণ ক্ষমতা কম হওয়ার জন্য এটাতে ছাঁচ নির্মাণ করা হয়। পলিস্টাইরিন দিয়ে বিভিন্ন রকম ছাঁচ ব্যবহার করা হয়ে থাকে। বেশ, আচ্ছা, নেক্সট হচ্ছে এবার ব্যবহার। খেলনা, বোতাম, চিরুনি ইত্যাদি তৈরিতে এগুলো ব্যবহার হয়। লাস্ট হচ্ছে পলিয়েস্টার। পলিয়েস্টার আমাদের দুটো আছে, একটা হচ্ছে পেট মানে পলিইথিলিন টেরিথালেট, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, আর একটা হচ্ছে গ্লিপটাল। এই দুটো নিয়ে আমাদেরকে ডিসকাশনটা করতে হবে। আচ্ছা, তো পেট বা পলিইথিলিন টেরিথালেট যেটা আমাদের রয়েছে, তো সেখানে আমরা কী নেবো? প্রথমটা আমরা নিচ্ছি ইথিলিন গ্লাইকল, আর একটা নিচ্ছি টেরিথালিক অ্যাসিড। কারণ নামটা দেখো, পলিইথিলিন টেরিথালেট, ইথিলিন মানে হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি ইথিলিন গ্লাইকল, টেরিথালেট মানে হচ্ছে টেরিথালিক অ্যাসিড থেকে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকোহল আর এটা হচ্ছে অ্যাসিড। এই অ্যালকোহল আর অ্যাসিডকে মেশালে জল বেরিয়ে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের এস্টার ফর্মেশন হবে। তো ইথিলিন গ্লাইকলের সংকেত আমরা প্রত্যেকেই জানি, আমাদের এরকম করে লেখা হয়ে থাকে CH2OH, CH2OH। তো এটাকে আমরা স্ট্রেট লাইন আকারে লিখেছি, কোনো অসুবিধা নেই। আর একটা টেরিথালিক অ্যাসিড লিখেছি, প্যারা পজিশনে আমাদের দুটো অ্যাসিড থাকবে।
তো এখান থেকে আমাদের এইচ বেরোবে, এখান থেকে ওইচ বেরোবে, আবার এখান থেকে ওইচ বেরোবে, এখান থেকে এইচ বেরোবে। তাহলে এইটা 1 অণু আর এইটা 1 অণু নিলে আমাদের এখান থেকে 2 মোল জল বেরোবে বা 2 অণু জল বেরোবে। তাহলে এটা যদি আমাদের n মোল নেওয়া হয়, এটা n মোল নেওয়া হয়, তাহলে আমাদের 2n মোল জল এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে কি হবে দেখো, এখান থেকে হাইড্রোজেনটা বাদ চলে যাবে, তাহলে অক্সিজেনটা বন্ড করেছে, তারপর CH2 যেমন আছে রেখেছি, এখানে অক্সিজেনটা পড়ে থাকবে, এখানে CO পড়ে থাকবে, তারপর আমাদের এই বেঞ্জিন রিংটা পড়ে থাকবে, তারপর আবার এখানে COটা পড়ে থাকবে, এখানকার OH বেরিয়ে চলে যাবে। তাহলে খুব সহজভাবে আমরা দেখতে পাচ্ছি যে পেট বা ড্যাক্রন আমরা এখান থেকে বানাতে পারলাম। এটাও এক ধরনের কৃত্রিম পলিমার, কন্ডেনসেশন লিনিয়ার থার্মোপ্লাস্টিক কোপলিমার, যেটা থেকে উৎপন্ন তন্তুকে বলা হয় থেকে টেরিলিন বা ড্যাক্রন, যা বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই ব্যবহারটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। বেশ, এরপর হচ্ছে গ্লিপটাল। গ্লিপটালের ব্যাপারটা বলি, এটা আমাদের তো এক ধরনের পলিয়েস্টার, তো পলিয়েস্টার সাধারণত লিনিয়ার এবং থার্মোপ্লাস্টিক হয়। তো গ্লিপটালের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রাকচারটা আমাদের লিনিয়ার এবং থার্মোপ্লাস্টিক হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এটা নেটওয়ার্ক টাইপের দেখা যায় এবং থার্মো সেটিং হয়, এটা আমরা একটু এক্সট্রা খেয়াল রাখবো। কন্ডেনসেশন পলিমার, জল বেরোবে, এগুলো তার অ্যাডিশন পলিমার নয়। আগেরটাও আমাদের ছিল কন্ডেনসেশন পলিমার, দেখো এখানে আমরা লিখে রেখেছি যে এটা কিন্তু কন্ডেনসেশন পলিমার, আগেরগুলো সব অ্যাডিশন ছিল, এটা হচ্ছে কন্ডেনসেশন পলিমার। হোমো পলিমার নয়, এগুলো হচ্ছে পলিমার, কারণ দুটো আলাদা আলাদা মনোমার আছে এর মধ্যে। আর কৃত্রিম তো হবেই, আর পাশাপাশি আমরা মনে রাখবো এটা নেটওয়ার্ক এবং থার্মোসেটিং, পার্টিকুলার কার ক্ষেত্রে, গ্লিপটালের ক্ষেত্রে। যদিও এটা পলিয়েস্টার হওয়া উচিত ছিল আমাদের, এটা লিনিয়ার এবং থার্মোপ্লাস্টিক, কিন্তু এটা হয় না। তো ইথিলিন গ্লাইকল এবং থ্যালিক অ্যাসিড, এদের মিশ্রণে আমাদের গ্লিপটাল তৈরি হয়। আগেরটা তো দেখো ইথিলিন গ্লাইকল ছিল, যখন PET পেট বানালাম, এখানে E ছিল ইথিলিন গ্লাইকল, আর T ছিল টেরিথ্যালিক অ্যাসিড, আর এখানে আমাদের ইথিলিন গ্লাইকল আগের মতনই থাকছে, আর টেরিথ্যালিক অ্যাসিড না নিয়ে আমরা থ্যালিক অ্যাসিড নিচ্ছি। তো এখানে বিক্রিয়াটা কেমন হবে, সেম টাইপের বিক্রিয়া হবে, জল বেরিয়ে যাবে, হাইড্রোজেন বেরোবে, এখান থেকে OH বেরোবে, তাহলেই আমাদের 2n সংখ্যক জল বেরোবে এবং এই প্রোডাক্টটা উৎপন্ন হবে। এই প্রোডাক্টটাকে দেখো একটুকু ঘুরিয়ে লেখা রয়েছে, অর্থাৎ এই যে থ্যালিক অ্যাসিডটাকে যদি আমরা ইচ্ছা করে ধরো নিজেদের সুবিধার্থে আমরা ধরো একটু ঘুরিয়ে দিলাম, এরকম করে ধরো ঘুরিয়ে দিলাম, COH, C ডবল বন্ড ওটাকে রাখলাম, C ডবল বন্ড OH রাখলাম। এবার কি হবে, এখান থেকে হাইড্রোজেন বেরোবে আর এখান থেকে OH বেরোবে, দিয়ে জলটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে গেল। তাহলে আমার এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা এসে পরে কার সাথে বন্ড করবে, কার্বনের সাথে, তাহলে অক্সিজেনটা কার্বনের সাথে জুড়ে যাবে। বাকি এই যে ডান দিকের পোর্শনটা গোটাটা সেম থাকবে, পুরোটাই সেম থাকবে, শুধুমাত্র এই OHটা শুধুমাত্র থাকবে না। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো নিচের স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি, দেখো ওটা আমরা লিখেছি, বাঁ দিকে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, তারপর CH2 যেমন আছে, তারপরে দেখো এই ওটাকে রাখা হয়েছে, ওটা দেখো কার্বনের সাথে বন্ড করে C ডবল বন্ড O ফর্মেশন করছে। তারপরে দেখো এটাকে ঘুরিয়ে দেওয়া আছে, এটাকে আমি এখানে ঘুরিয়ে পরে লিখলাম। তারপরে দেখো এই ওপরটা থেকে, তাহলে এটা পাশাপাশি বোঝানোর জন্য ওপরটা থেকে C ডবল বন্ড ওটা থাকলো, আবার OHটা এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা হোল এন করে দিতে পারলাম। তাহলে এই যে পাশাপাশি দুটো জিনিসকে আমরা বোঝাচ্ছি, পাশাপাশি দুটো পয়েন্টকে আমরা বোঝাতে পারছি, তার দ্বারা এটাকে থ্যালিক অ্যাসিডটাকে বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে ঘুরিয়ে পরেও আমরা লিখতে পারি, বা সুন্দর করে এখানে এটা আমরা বুঝিয়ে দিলাম যে কী করে ব্যাপারটা হচ্ছে। আমার অ্যাকচুয়ালি এই হাইড্রোজেনটা এই OH-এর সাথে বিক্রিয়া করে ফেলছে, তাহলে এটা বিক্রিয়া করে এটা বাদ চলে গেল, তাহলে এই অক্সিজেনটা যে পরে কার্বনে অ্যাটাক করলো, তাহলে অক্সিজেনের সাথে এই কার্বন অক্সিজেন ডবল বন্ড ওটা যুক্ত হয়ে গেল, সেই কার্বনের সাথে আমার এই বেঞ্জিনটাকে একটু ঘুরিয়ে পরে লিখলাম, তার পাশের কার্বন আমার C ডবল বন্ড O আছে, ঠিক আছে, আর এই OH-টা তো বেরিয়ে চলে যাবে, OH-টা পাশে তো আবার ইথিলিন গ্লাইকলের সাথে যুক্ত হবে, তখন তার হাইড্রোজেন আর এই OH মিলে আবার জল আকারে বেরিয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা বেরিয়ে চলে যাবে, কারণ এর বাঁ দিকে একটা থ্যালিক অ্যাসিডের সাথে আবারও যুক্ত হবে। তাহলে এইভাবে আমার এখানে প্রোডাক্টটা ফর্মেশন হবে। আশা করি বুঝতে পারলে পুরো ব্যাপারটা। তো এটা ঘুরিয়ে এরকম করে সুন্দর করে আমাদের লেখা রয়েছে। তো এটা এক ধরনের পলিয়েস্টার রেজিন মানে আমরা দেখবে থার্মোসেটিং পলিমারকেই বুঝি, থার্মোসেটিংয়ের জায়গাতে দেখবে রেজিন এবং ব্যাকেলাইটের উদাহরণ আছে। তো এটা কি ব্যবহার করা হয়, রং এবং বার্নিশ শিল্পে ব্যবহৃত হয়। তো প্রত্যেকটা স্ট্রাকচার একবার করে পড়বে। আজকে আমরা এই 6টা পয়েন্ট আলোচনা করলাম, আরও 5-6টা পয়েন্ট আমাদের এরকম আছে, 5-6টা আমরা আরও পলিমার সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।